সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। রিয়াজ মাতুব্বর পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এর আগে তিনি ছাত্রদলেরও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নিজ জেলা পিরোজপুরে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ব্যাপক ভূমিকা রাখেন তিনি। এ সময় তাকে নির্যাতনের মুখে পড়তে হয়েছে। হাসিনার খুনি বাহিনীর নির্মম সেই নিপীড়ন আজও তাকে তাড়িয়ে বেড়ায়। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি রিয়াজ মাতুব্বর। রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোশাররফ হোসেন। ১৯ বছরের এই তরুণ তুর্কি এখন প্রায় পুরোপুরি দৃষ্টিহীন। ২৪-এর ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন তিনি। বাম চোখ অন্ধ হয়ে গেছে, ডান চোখের আলো প্রায় নিভু নিভু। অনুষ্ঠানে রিয়াজ মাতুব্বর এবং মোশাররফ হোসেন দুজনই আমাদের সাথে সরাসরি তাদের নিপীড়নের সেই সব কথা বলবেন। মোশাররফ হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রিয়াজ মাতুব্বর ও মোশাররফ হোসেনের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। রিয়াজ মাতুব্বরের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি গ্রামে। বাবা কাঞ্চন আলী মাতুব্বর আর মা রহিমা বেগম পারিবারিকভাবেই পেয়েছিলেন জাতীয়তাবাদী রাজনীতির দীক্ষা। 2013-2016 সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে উচ্চশিক্ষায় ভর্তি হন নিজ শহরের পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। ছাত্র জীবনের শুরু থেকেই জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে। দলের গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালন শেষে সর্বশেষ দায়িত্ব পালন করেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নিজ জেলা পিরোজপুরের জাতীয়তাবাদী শক্তির পক্ষে ব্যাপক ভূমিকা রাখেন তিনি। এ সময় তাকে নির্যাতনের মুখে পড়তে হয়েছে। হাসিনার খুনি বাহিনীর নির্মম সেই নিপীড়ন আজও তাকে তাড়িয়ে বেড়ায়। রিয়াজ মাতুব্বর একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী। সাধারণ জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করেন নিজ এলাকায়। জনগণের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা অনুভব করেন হৃদয় দিয়ে। সাধ্যমতো চেষ্টা করেন সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে। নরসিংদীর শিবপুর উপজেলার নৌকাঘাটা গ্রামের নূর মোহাম্মদ ও সফুরা খাতুনের একমাত্র ছেলে সন্তান মোশাররফ হোসেন। স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। 24-এর কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই নরসিংদীতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেখানে নিয়মিতই মাঠে নামেন মোশাররফ হোসেন। 18 জুলাই বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় পুলিশ। রাজধানী ঢাকার পাশাপাশি সাধারণ মানুষের উপর সরাসরি গুলি করে তারা। সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে শিল্প শহর নরসিংদী। শহরের বিভিন্ন স্পটে মুখোমুখি সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের। বিকেল 4:30টার দিকে শহরের জেলখানা মোড়ে ছাত্র জনতার মিছিলে গুলি করে পুলিশ। তাতে বহু হতাহত হয়। গুলিবিদ্ধ হন কিশোর মোশাররফ হোসেন। গুলিতে এখন এক চোখ তার পুরোপুরি আলোহীন, আরেক চোখের অবস্থাও সঙ্গীন। মোশাররফের বাবা স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। সামান্য আয়ের সংসার তার মধ্যে ছেলের এমন করুণ পরিণতি ছেলের পাশাপাশি তাকেও যেন অন্ধ করে দিয়েছে। এই অন্ধত্ব ছেলের ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম। এবার তাদের মুখেই সরাসরি শুনব তাদের সাথে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। শুরুতেই যাচ্ছি রিয়াজ মাতুব্বর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো ছাত্র রাজনীতি করতেন, এরপরে স্বেচ্ছাসেবক দলের সাথে রাজনীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘ এই রাজনীতিতে যে পথ চলায় আপনার যে গত 17 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী ফ্যাসিজম
যেভাবে রাষ্ট্রের ঘাড়ের উপরে চেপে বসেছিল, এই সময়টাতে আপনি আসলে কেন লক্ষ্যবস্তুতে পরিণত হলেন? কেন টার্গেট করা হলো আপনাকে? আপনি, আপনার স্ত্রী, আপনাদেরকেই কেন নির্যাতন নিপীড়নের এত গোলডেজার চালানো হলো? আমি খুব ছোটকাল থেকেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দর্শন আমার বুকে আমি লালন করতে থাকি। তো এক পর্যায়ে আমি ছাত্রদলের রাজনীতিতে সাথে জড়িয়ে যাই। আমার এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে যে আপনার 2008 সালে 2008 সালে হ্যাঁ, ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে যাই। আমি যে হাই স্কুলে পড়তাম, তো আমার সেই হাই স্কুলের সহপাঠী, আমার শিক্ষক শিক্ষিকা সবাই জানতো যে রিয়াজ মাতুব্বর বিএনপি করে। ছাত্রদল করার সময় আমি সেই হাই স্কুলে থাকা অবস্থায় পিরোজপুরের প্রায় প্রতিটি হাই স্কুলে আমি ছাত্রদলের কমিটি করি। তখন মানে আপনি ছাত্রদল করে আপনি নিজে স্কুলে পড়েন? হ্যাঁ, আপনি স্কুলে অন্য করি। স্কুলে মানে কিভাবে কমিটি তখন করতেন? আমাদের মানুষকে মোটিভেট করার জন্য দলের সাথে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সাথে যেন তারা উদ্যত হতে পারে, তো সেই কারণেই আমি তাদেরকে আমাদের রাজনৈতিক প্রোগ্রামে আনার জন্য ছোটো ছোটো এরকম স্কুলে কমিটি করি। এবং করে আমাদের প্রতিটি সেই সময় থেকেই আন্দোলন সংগ্রামে আপনি জড়িয়ে সক্রিয় পড়েন। ভূমিকা তা পালন আপনি করি। এই সময় রাজনীতিতে জড়িয়ে পড়া তো দোষের কিছু না, আপনি জড়াতেই পারেন, কিন্তু আপনি কেন টার্গেটে পরিণত হলেন? আপনার উপরে কি কি নির্যাতন হয়েছে নির্যাতন হয়েছে, যেটা আজও আপনি যেমন যে ক্ষত বয়ে বেড়াচ্ছেন? 2012 সালে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার প্রায় 3 মাস আগে আমাকে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়, আমাকে 1 নম্বর আসামি দেওয়া হয়। তখন আমি কি মামলা সবেমাত্র, ছিল এটি? সেটি ছিল একটি মারামারি 326-307 ধারার একটি মামলা। তো সেই মামলাটা আমাকে 1 নম্বর আসামি করা হয়। আমি যে এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, সেই টেস্ট পরীক্ষার উত্তীর্ণ হওয়ার কয়েকদিন পরই, সে সময় তো আমি লেখাপড়াও ঠিকমতো করতে পারতেছিলাম না, বিভিন্ন জায়গায় পালিয়ে বেরোতাম প্রায় 3 মাস আগে। তো এভাবে একটা পর্যায়ে স্কুল থেকে অ্যাডমিট এনে দিয়েছিল আমার একটা বন্ধু, কোনো মতে পরীক্ষাটা দিয়েছিলাম। পরীক্ষাটা দেওয়ার পরই তারপর আমি স্বেচ্ছায় হাজির হই কোর্টে হাজির হওয়ার পর তো আমাকে জেল হাজতে প্রেরণ করে। তো সেই থেকে আমি প্রায় 3 মাস কারাবরণ করি। 2013 সালের এপ্রিলের 24 থেকে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত আমি কারাভোগ করি। তো সেই কারাভোগ করার সময় আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। তো সেই ফলাফলে প্রকাশে আমি উত্তীর্ণ হই এবং জেলে থেকেই আমি আমার জীবনের প্রথম কলেজে যাওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে মানুষ হাই স্কুল পার করে, যে কলেজে যাব, কলেজ জীবন অনেক সুন্দর এরকম, তো আমি সেই জেলে বসেই আমি একাদশ শ্রেণীতে পিরোজপুর সরকারি সহায়তা কলেজে ভর্তি হই। জেলখানায় বসে? তো জেলখানায় জেলখানায় বসে ভর্তি হলেন কিভাবে? জেলখানায় বসে ভর্তি হয়েছি। আমার বাবা তো আমার এই পরীক্ষার মার্কশিট উঠাইয়া করেতে ওই ফর্ম পূরণ করে ভর্তির জন্য করছে, তো আমি সেখানে চান্স পাই, তারপর আমার ভর্তি কমপ্লিট করে। তারপরে সরাসরি হামলার মুখে পড়লেন কিভাবে? হামলার মুখে পড়েছি 2014 সালের পরই, এই যখন 1/11-র মাধ্যমে যে একটি বাংলাদেশে যে একটি স্বৈরা শাসক প্রতিষ্ঠিত হয়েছিল, করে দিয়েছিল যে সেই 1/11-র ষড়যন্ত্রকারীরা, তো সেই 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পর সেই স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, তিনি তার আরও যে ভয়াবহ রূপ সেটি আমরা দেখতে পাই। 6 ফেব্রুয়ারি আমাকে এবং আমার ছাত্রদলের আহ্বায়ক নাদিম শেখকে পিরোজপুর পৌরসভা রোডে আমাদের উপর তখনকার মেয়র হাবিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী সোহাগ শিকদার আমাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত সেই দাও পাইপ নিয়ে যে আমাদের কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। না, এই যে হামলা, এই হামলায় আপনার কি হয়েছিল? আমার আপনার কি ক্ষতি হয়েছিল এবং কতদিন ধরে আপনি চিকিৎসাধীন ছিলেন? আমি প্রায় 10 দিন পিরোজপুর সদর হসপিটালে ভর্তি ছিলাম। আপনার কোন জায়গায় কারা মেরেছে, কিভাবে মেরেছে? আমাকে মারার সময় আপনি কোন জায়গায় মানে অবস্থান নিলেন? অবস্থান নিয়েছি ওখানে শতরূপা স্টুডিও ছিল একটা, সেই স্টুডিওর সামনে ছিলাম আমি। তো আমাকে এসে প্রথমে কোপ দিয়েছিল মাথায়, তো আমি অজ্ঞান হয়ে কি দিয়ে? আপনার দাও দিয়ে। কি দাও এটা হচ্ছে রাম দাও। তো সেই সময় সেই শতরূপা স্টুডিওর সামনে আমি ছিলাম।
তো সেইটুকু আমার মনে আছে যে কোপ দেওয়ার পরেই তারপর আরও 2-4টা পিটান দিছে। তো পড়ে গেছি, অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমার এটুকু মনে আছে। তারপর নাদিম শেখকেও অনেক কুপিয়েছে। তো তারপর আমি হসপিটালে যাওয়ার পর অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরেছিল। তো আমি জ্ঞান ফিরে দেখলাম যে নাদিম শেখকে তখন ইসে নিয়ে গেছে খুলনা, তাকে রেফার করা হয়েছে, আর আমি ওই ওখানেই হাসপাতাল ছিলাম। থেকে ফেরত দিয়ে দিয়েছে? হ্যাঁ, তাকে ফেরত দিয়ে দিয়েছিল, আমি ওখানেই ছিলাম। আচ্ছা আচ্ছা, কতদিন চিকিৎসা নিতে আমি হলো? প্রায় 10 দিন চিকিৎসা নিয়েছিলাম। এরপরে কি হলো? আপনারা হ্যাঁ, মামলা তা আমরা করেননি? মামলা করতে গিয়েছিলাম, কিন্তু আমাদের মামলা নেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিয়াজ মাতুব্বর, আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু মোশাররফ হোসেনের কাছ থেকে শুনে আসি। মোশাররফ হোসেন, আপনি তো এই জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি রাস্তায় থেকে আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন, নরসিংদীতে আন্দোলন করেছেন। আন্দোলনে আপনি এই শিশু বয়সে কিভাবে জড়ালেন এবং এই আন্দোলনে কেন? আপনাকে কেউ ডেকেছিল না নিজে নিজে আসলেন? এবং আন্দোলনে আসবার পরে আপনার কি অবস্থা হলো? বিগত জুলাই আগস্টে হওয়া কোটা সংস্কার আন্দোলন, যেটা পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পরিচিত, ওই আন্দোলন আমি 15 তারিখ থেকে দেখেছি আর কি। 15 তারিখ থেকে ইউটিউব, ফেসবুক, 15 টিকটকে, জুলাই? জি 15 জুলাই ইউটিউব, ফেসবুক, টিকটকে আপনার ব্যাপকভাবে একটি লেখা ভাইরাল হয় এবং একটি গান ভাইরাল হয়, যে অস্তিত্বের মিছিলে একটি গান ভাইরাল হয়। আর লেখা ছিল হচ্ছে বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি, ভবিষ্যতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। তো এই থেকে আমার এই বিষয়ে জানার ইচ্ছা ছিল। তো আস্তে আস্তে এটা দেখতে দেখতে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার আপুদের উপর, ভাইদের উপর যেই ছাত্রলীগের হামলা, এই চিত্রগুলো দেখতে দেখতে আমি এই বিষয়ে একটু জানার ইচ্ছা জাগে আমার মধ্যে। তো এটা হচ্ছে 16 জুলাই, 15 জুলাই শেষ হয়ে 16 জুলাই আসে। তো আমি নরসিংদী জেলখানা মোড়ে একটা আমাদের এখানে একটা মার্কেট আছে, ওই মার্কেটে আমি যে কোনো একটা কিছু কিনতে যাই আর কি। কিনতে যাওয়ার পরে নরসিংদী আবার ব্যাক করার পরে এখানে দেখলাম যে প্রায় 20 থেকে 30 জন এই দিন কিছু সংখ্যক মানুষ রাস্তায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে ওনারা স্লোগান দিচ্ছে আর কি, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই থেকে আমি ওদের সাথে একটু যোগদান করি। যোগদান মানে, করার তুমি কি আমি কি রাজাকার স্লোগানে আপনি কেন গেলেন? আপনি কি নিজে এটা প্রতিবাদী গেলেন না আসলে নিজেকে তখন এটার অংশ মনে করলেন? আসলে তখন আমি এটা জানতাম না যে আসলে আন্দোলনটা কি নিয়ে। তখন আমি আন্দোলনে জড়ানোর পরে, ওই স্লোগানের সাথে জড়ানোর পরে, এই 16 তারিখের কর্মসূচিটা শেষ হওয়ার পরে আমার এক ভাইকে জিজ্ঞাসা করলাম ওইখানেই, যে ভাই আসলে আন্দোলনটা কি নিয়ে, মানে কি। মানে তখনও আপনি জানেন? জি না, তখনও আমি ওই বিষয়ে জানি না আর কি। তো এরপর আমি জিজ্ঞাসা করার পরে ওনারা একটা কথা বললো, যেটা আমি বুঝেছি আমার জায়গা থেকে বলি, যে আমরা প্লে থেকে নিয়ে মাস্টার্স কমপ্লিট পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লেখাপড়া করি। কিসের জন্য করি? আমাদের মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য, সমাজের মুখ উজ্জ্বল করার জন্য, দেশের জন্য কিছু একটা করার জন্য। আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমরা একটা চাকরি বাকরি করবো, এই স্বপ্ন নিয়ে আর কি। তো দেখা গেছে এত লেখাপড়া করে, এত টাকা ব্যয় করে যদি আমরা একটা চাকরি না পাই, যদি চাকরি পাই ওই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, মেধাকে প্রাধান্য না দিয়ে ওরা কোঠাকে প্রাধান্য দেয়, তাহলে তো আমাদের লেখাপড়ার কোনো দাম নেই। তো তখন আমি আমার জায়গা থেকে মনে করলাম যে এটা একটা যৌক্তিক আন্দোলন, এটার সাথে আমার জড়ানোটা উচিত আর কি। দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, দায়িত্বের মধ্যে। আপনি তো এই সময় কোনো রাজনীতি করতেন না? জি না, আমি কোনো রাজনৈতিক সাথে এখনো যুক্ত না, সরাসরি কোনো রাজনৈতিকের সাথে যুক্ত না। তো পরবর্তীতে ওই 16 জুলাইয়ের পরে, মানে 16 জুলাই তো আন্দোলন করে বাড়িতে চলে যায় এই বিষয়টা নিয়ে। 17 জুলাই আমি ফেসবুকে পোস্ট করি এবং 16 জুলাই আমি জেনে যাই যে আবার আন্দোলন নরসিংদীতে কোন দিন আন্দোলন হবে। তো 17 জুলাই আমি ফেসবুকে পোস্ট করি যে বা যারা আমার সাথে আন্দোলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করো। তো আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভাই বন্ধু সবাই মিলে প্রায় আমি সহ 17 জনের মতো ওই দিন আমাদের এলাকা থেকে, আমি সম্পূর্ণ গ্রাম এলাকার, তো ওই গ্রাম থেকে ওই নরসিংদী শহরে এসে আপনার আন্দোলন করি 17 জনের মতো। তো 3টা থেকে আন্দোলনের কর্মসূচিটা শুরু হয়, বিকেল 3টা। জি 3টা থেকে আপনার 4:30টার আগ পর্যন্ত এই আন্দোলন করি আমরা। এর ভিতরে আপনার এই গোলাগুলি হয়েছে, গ্রেনেড ছুঁড়েছে, এরপরে মানে আপনাদের চোখের সামনে জি আপনাদের ওই মিছিলের উপর? জি সবকিছু হয়েছে আর কি। তো আমি আপনার বিকাল 4:15-র আগ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিলাম এবং আন্দোলনরত অবস্থায় ছিলাম, স্লোগান ছিল মুখে, আন্দোলনের সামনে সারিতে ছিলাম। তো 4:15-র পরে কিছু সংখ্যক পুলিশের বাহিনী
পুলিশ বাহিনী আর কি আমাদের দিকে এগিয়ে আসে এবং আমরা যখন তাদেরকে পাল্টা ধাওয়া করি তখন তারা একটা দোকানের ভিতরে আশ্রয় নেয় আর কি পুলিশেরা। জি, এই দোকানের ভিতরে যখন আমরা নাকি ওই যে ওনারা এই দোকানের ভিতর থেকে গুলি করতে থাকে, এই দোকানের ভিতর থেকে যখন গুলি করতে থাকে তখন আমার এক ভাই গুলি খেয়ে মানে পড়ে যায়। তো ওনাকে তুলতে গিয়ে মানে ওই ভাইটাকে তুলতে গিয়ে মানে একেবারে স্পটে মারা যায়? হ্যাঁ হ্যাঁ, মানে পরবর্তীতে মারা যায়, তবে স্পটে মারা যায় না, হসপিটালে নেওয়ার পরে মানে মারা আপনি যায় আর কি। তুললেন? জি, আমি ওকে তুলতে মানে গিয়ে ওর মানে গায়ে যে গুলিগুলো লাগছে। আপনার ডাকেই মিছিলে গিয়েছিল? জি না, জি না, ওকে আমি চিনতামও না তখন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওকে যখন আমি তুলতে গেছি, ও পড়ে যাওয়ার পরে ওকে যখন তুলতে যাওয়ার সময় গুলি লাগছে আমার উপর আর কি। আমার বাম সাইডটা পুরোটাই গুলি লাগছে, ডান চোখটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে, তবে বাম চোখটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। কিরকম, আমি বাম চোখে এখন সব কিছু গোলা দেখি আর কিছু বুঝতে পারি না আর কি। এটা দিয়ে ভবিষ্যতে কিছু করতে পারবো না। বাম চোখ সহ আপনার গালে, গলায়, মাথায়, বুকে সব জায়গায় গুলি লাগছে। তো তখন আমাকে মানে ওকে তুলতে গিয়ে যখন আমিও পড়ে যাই তখন কিছু আপনি সংখ্যক কি পড়ে গেলেন জি গুলি খেয়ে? জি, গুলি খাওয়ার পরে আমিও সাথে সাথে পড়ে যাই আর কি, আমি রাস্তায়? অজ্ঞান হয়ে যাই। তো মাথায় প্রচন্ড গুলি লাগছে, অনেকগুলো গুলি লাগছে, তার কারণে আমি পড়ে যাই আর কি। তো আমাকে তখন ওই স্পটের যারা ছিল, যে ভাই বন্ধুরা ছিল, সহযোদ্ধারা ছিল, তারা আমাকে ওই জায়গা থেকে আমাকে নরসিংদীর বিভিন্ন হসপিটালে নিয়ে যায়। বিভিন্ন হসপিটাল ধরে আপনি ধরেন ওই জায়গা থেকে আপনাকে তুললো কারা? ওই আমার সহযোদ্ধারা মানে যারা যারা ওইখানে আন্দোলনরত একসাথে অবস্থায় মিছিল ছিল, দিয়েছে। আমি তো তখন যাদেরকে জ্ঞান হারা ছিলাম। নিয়ে গেলেন আপনার গ্রামের, জি। তাদের অবস্থা কি? তারা পরবর্তীতে আমাকে খুঁজে বের করছে আর কি। তারা তখন জানে না যে আমি কোথায় ছিলাম, আচ্ছা, আচ্ছা। কারণ তারার মুভটা ছিল পিছনে, আমার মুভটা ছিল সামনে। আমি আন্দোলনে সবসময় সামনের সারিতে ছিলাম, আচ্ছা। আর স্লোগানের মাধ্যমে আমি করছি আর কি। তো এই পড়ে যাওয়ার পরে আমাকে নরসিংদীর প্রায় 7-8টা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষে আপনাকে জেলা হসপিটালে আমাকে নেওয়া হচ্ছে। তো জেলা হসপিটালে না ধরার কারণে একেবারে সর্বশেষে আমাকে নরসিংদী সদর হসপিটালে ভর্তি করা হয়। ভর্তি করা হয় বলতে এখানে সাময়িক একটা চিকিৎসা করা হয়, তারপর ওইখান থেকে রেফার করে দেওয়া হয়। তো ঢাকা রেফার করে দেওয়া হয় অ্যাম্বুলেন্স দিয়ে। আমার বাবা মা তখন ওই স্পটে এসে, এর মধ্যে আপনার বাবা মা খবর পেয়ে গেল? হ্যাঁ, 1 থেকে 1.5 ঘন্টা পর আসছে আর কি। খবর পেলেন কিভাবে? আমার বাবা মা, এই যে আমার মোবাইল ছিল, আমার মোবাইল থেকে কল দিয়েছে। আপনি ফোন দিয়েছেন? জি না, আমার বন্ধুরা কল দিয়েছে আর কি। যে বন্ধুদেরকে আমি নিয়ে গেছিলাম, ওই বন্ধুরা কল দিয়ে বললো যে আপনার ছেলে এরকম এরকম হয়েছে, আপনারা একটু হসপিটালে আসেন কষ্ট করে। তো আমার বাবা মা তাৎক্ষণিকভাবে এই হসপিটালে চলে আসে এবং আমাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা নিয়ে আসে। তো ঢাকা নিয়ে আসে আপনার এই মানে 18 জুলাই রাত 1টার পরে আমাকে জাতীয় চক্ষু বিজ্ঞানে ভর্তি করা হয় আর কি। জাতীয় চক্ষু বিজ্ঞানে আমাকে প্রথম অপারেশন করা হয় এবং একটা গুলি বের করা হয়। 3টা গুলি লাগছিল। জি, আমার চোখে 3টা গুলি লাগছিল। এর মধ্যে 19 জুলাই অপারেশনের মাধ্যমে একটা গুলি বের করা হয় এবং 19 জুলাই রাত্রেই আমাকে মানে রিলিজ দিয়ে দেওয়া হয়। কিন্তু এই রাত্র করে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, কারণ দেশের পরিস্থিতি তো ভালো না। আমি রাস্তা দিয়ে আসার সময় অনেক বাধার সম্মুখীন হয়েছি। তো এই রাত করে তো আমি আর চলে যেতে পারবো না। তো এই ডাক্তারদেরকে বলে যে বাবা অনেক বোঝানোর পরে 21 জুলাই বিকালের দিকে আমাকে রিলিজ দিয়ে দেওয়া হয় আর কি। 21 জুলাই আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পর আমাকে ওই খুনি দূষররা আমাকে বাড়িতে থাকতে দেয় নাই, আইন শৃঙ্খলা বাহিনী আমাকে বাড়িতে থাকতে দেয় নাই। আমার বাড়িতে প্রায় 3 গাড়ির মতো পুলিশ আসছে, যে ওই আন্দোলনের মাস্টার মাইন্ড, জেলখানা ভাঙ্গার মাস্টার মাইন্ড। আপনি হয়তো জানেন যে আমাদের নরসিংদীতে একটা বিষয় সবচেয়ে ব্যাপকভাবে ছড়িয়েছে, এটা হচ্ছে জেলখানা ভাঙছে। তো এই জেলখানা ভাঙ্গার, এটি ভেঙেছিল কত তারিখে? এটা 19 জুলাই। 19 জুলাই। আপনি যেদিন গুলিবিদ্ধ হলেন তারপরের দিন? জি জি, আমি গুলিবিদ্ধ হওয়ার পরের দিন, যেদিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ ভর্তি ছিলাম, আমি ওই স্পটে ছিলামই না। এরপরও আমার উপরে ওই জেলখানা ভাঙ্গার অপরাধে আমাকে গ্রেফতার করার জন্য অনেক পুলিশ আসে। তো তখন আমি বাড়ি থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই আর কি। পালিয়ে আমার এই আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাই। তো ওইখান থেকে আমি প্রায় চোখে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ। জি জি জি, তখন অবস্থা আমার খুবই খারাপ ছিল, তখন খুবই খারাপ অবস্থা ছিল। এরপরও আমি পলাতক ছিলাম প্রায়। তখনও তো আপনি চোখে দেখেন না? না না না, তখন আপনার এই পলাতক হয়ে থাকতেছিল প্রায় আমার 8 থেকে 10 দিন। মনে করেন এই 5 আগস্টের পরে খুনি হাসিনার পদত্যাগ এবং ওনার পালিয়ে যাওয়ার পরে এই আমার বাহিরে আসা আর কি। এর আগে আমি তখন পর্যন্ত পালিয়ে আন্দোলন জি করে জি বেরিয়েছেন? জি জি, এর আগ পর্যন্ত আমি পালিয়ে থাকতে হয়েছে। এরপরে আপনার এই চিকিৎসা হলো কিভাবে? এর পরবর্তী সময়ে আমি এ পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞানে চিকিৎসা নিচ্ছি। এরপর আবার আপনার এই 24 আগস্ট এসে এই ইয়েতে ভর্তি হলাম, জাতীয় চক্ষু বিজ্ঞানে ভর্তি হলাম। 24 আগস্ট ভর্তি হওয়ার পরে আপনার 31 আগস্টের দিকে
এই আপনার আমার দ্বিতীয় অপারেশনটা হয়, দ্বিতীয় অপারেশনের মাধ্যমে আরেকটা বুলেট বের করা হয়, প্লেট, এগুলাকে প্লেট বলে। তো 3টা প্লেটের মধ্যে 2টা প্লেট বের করা হয়। এরপরে আর আমি কোনো অপারেশন করি না, এ পর্যন্ত এই জাতীয় চক্ষু বিজ্ঞানেই ভর্তি আছি আর কি। আচ্ছা, মানে এই যে মনে করেন 19 তারিখে পালিয়ে গেলেন বাড়ি থেকে, পালিয়ে কোথায় গেলেন? 19 তারিখে পালাই নাই, তো পালিয়েছি 21 তারিখ বাড়িতে যাওয়ার পরে। 21 তারিখে পালালেন বাড়ি থেকে, পালিয়ে গেলেন কোথায়? আমার বোনের বাসায়। বোনের বাসায়। সেখানে থেকে কি আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন? আন্দোলনে গেছিলেন? সেখানে বলতে মানে আন্দোলন করি নাই, তবে বিজয় মিছিলটা করছিলাম। ওই যে আমাদের বিজয় মিছিল হয় নাই, এই বিজয় মিছিলের সাথে যুক্ত হয়েছিলাম। ওই দিন মানে অনেক আনন্দ হয়েছিল যে আসলে আমাদের আন্দোলন সফল হয়েছে, আমি গুলি খাইছি, চোখ হারাইছি, এগুলো সফল হয়েছে, এরকম একটা। চোখ হারাইছেন, তাতে কি আপনার কষ্ট হয়নি? জি না, এখনো আমি বলতেছি যে আমার ওপেনলি যে আমার কোনো কষ্ট নেই, কারণ আমি চোখ হারাইছি, একটা চোখ হারাইছি দেশের জন্য। যদি আমার পরবর্তী এরকম সিচুয়েশন আসে যে আমার জান দিতে হয়, আমার জীবন দিয়ে দিতে হয়, তাহলে আমি ওইটা পরোয়া করব না, কারণ আমার দেশের জন্য আমি জীবন দিতে আপনি প্রস্তুত। তো মানে একটা চোখ একেবারে পুরোটা হারিয়েছেন, আরেক চোখেও কম দেখেন। জি, তো এরপরেও আপনার কষ্ট হচ্ছে? জি না, জি না, মানে কোনো কষ্ট নাই। জীবনে তো প্রত্যেকটা জীবনের তো এক ধরনের স্বপ্ন থাকে, আপনার জীবনেও তো এক ধরনের স্বপ্ন ছিল। প্রথমে স্বপ্ন ছিল যে আমি অনেক বড় মানুষ হব, বড় জায়গায় যাব, আমার মা বাবার মুখ উজ্জ্বল করব, সমাজের মুখ উজ্জ্বল করব, লেখাপড়া করে ভালো জায়গায় যাব। তো এখন ওই যে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই, ওই আমার ইন্সপায়ার্ড হয়ে আমি হাসনাত আব্দুল্লাহ ভাই থেকে। তো আপনি যদি জিজ্ঞাসা করেন যে তুমি বড় হয়ে কার মতো হতে চাও, তাহলে আমি বলবো যে আমি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মতো হতে চাই। তার মতো দেশপ্রেম নিয়ে আমি বড় হতে চাই, তার মতো ইন্টেলিজেন্ট, তার মতো এত মেধাবী হয়ে এই বাংলাদেশের বুকে বাঁচতে চাই। কিন্তু সেটি তো, আপনি তো পড়াশোনা এখন করতে পারছেন? চালিয়ে যাচ্ছি কোনো রকম আর কি। হসপিটালে বেডে থেকেও, চোখে তো দেখছেন না, হসপিটাল বেডে থেকেও মানে এক চোখ তো মানে কোনো রকম দেখতে পাচ্ছি আর কি, চশমা ইউজ করি, চশমা আছে, ওই চশমা দিয়ে দেখতে পাই আর কি। আচ্ছা আচ্ছা। জি, এক চোখ দিয়ে আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি। ইন্টারমিডিয়েট পরীক্ষা তো দিতে পারেননি? জি না, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, আমি ইন্টার ফার্স্ট ইয়ার এবার। ও, ফার্স্ট ইয়ারে। জি। তো এইভাবে পড়াশোনা করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন? দেখা যাক, আমার ইচ্ছা আছে, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনার দু চোখ ভরা স্বপ্ন, দু চোখে আলো, একটি চোখ অন্ধকার, অন্য চোখেও সব মানে আলো নিভু নিভু করছে, সেখানে কখনো কি মনে হয় না যে আমার স্বপ্ন হয়তো ফুরিয়ে যাচ্ছে, বা আমার জীবনের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমি পৌঁছতে পারলাম না? এরকম কখনো মনে হয় যখন একলা থাকেন? এই কথাগুলো বলতে গেলে চোখ দিয়ে পানি এসে পড়ে। তো আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো সত্যি, আমি অনেক কষ্ট পাই যখন আমি মানে নিজেকে অন্ধভূত করি, অথবা বন্ধু বান্ধবের মধ্যে গেলে, ওই আত্মীয় স্বজনের মধ্যে গেলে বলে যে তুমি অন্ধ। জি, যে তুমি কানা বলে, এরপরে হচ্ছে আপনার বাক প্রতিবন্ধী বলে আর কি, দৃষ্টিহীন বলে। তো তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। আর এখনই বলা শুরু করেছে এই কথাটা? এটা তো এই জুলাইয়ের পর থেকে বলতেছে, বন্ধুরা মজা করে বলে, তখন খারাপ লাগে আর কি বিষয়টা, যে আমি তো দেশের জন্য এই কোরবানিটা দিয়েছি, তো তাদের বোঝা উচিত যে এটা সবাই পারে না, এই মন মানসিকতা সবার নাই, এই স্যাক্রিফাইস করার মন মানসিকতা সবার নাই। এই যখন মানে বন্ধুরা যখন ঠাট্টা করে এই কথাটি বলে, এবং আপনার যখন খারাপ লাগে, তখন নিজেকে সান্ত্বনা দেন কি বলে? বা নিজেকে অপরাধী মনে হয় যে বাবা মায়ের এত স্বপ্ন ছিল? নিশ্চয়ই অনেক স্বপ্ন ছিল আপনাকে ঘিরে। অবশ্যই, কারণ প্রত্যেকটি সন্তানকে ঘিরে তার বাবা মায়ের এক পৃথিবী সমান স্বপ্ন থাকে, এক পৃথিবী সমান একটা চিন্তা থাকে, পরিকল্পনা থাকে যে তার সন্তানকে এই জায়গায় দেখতে চায়। তো সেই বাবা মায়ের তো আপনাকে ঘিরেও আপনার বাবা মায়ের এক ধরনের স্বপ্ন ছিল। জি, কখনো কি মনে হয় যে আপনি অপরাধ করে ফেলেছেন, আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারেননি, বা তাদের স্বপ্ন আপনি নষ্ট করে দিয়েছেন? কখনো মনে হয়? যখন মনে হয় তখন কি কান্না আসে? কান্না তো আসবে অবশ্য। যখন জুলাই আগস্টের ওই স্মৃতিগুলা চোখের মধ্যে ভাসে, তখন আপনি চোখ দিয়ে পানি পড়ে, কারণ নিজ চোখেতেও দেখছি, সবকিছু তো নিজ চোখে দেখছি, নিজে সম্মুখীন হয়েছে ওই অবস্থার, তো খারাপ লাগবেই। আর মা বাবার যে কথাটা বলছেন আপনি, যে মা বাবার স্বপ্নটা ওইটা পূরণ না করতে পারাটা আমি মনে করি যে আমার জায়গা থেকে, যে আমি দেশের জন্য যে কুরবানিটা দিয়েছি, ওই জায়গা থেকে আমার আর এখন ওই রকম খারাপ লাগে না। কারণ প্রথম দিক দিয়ে যদি খারাপ লাগতো যে আমার মা বাবার স্বপ্নটা ভেঙে গেল, আমার স্বপ্নটা ভেঙে গেল, কিন্তু এখন আর খারাপ লাগে না। কিন্তু নিজে ভবিষ্যতে কি করবেন সে চিন্তা কখনো মাথায় আসে না? এখন আসলে মাথায় গুলি লাগার কারণে, চোখে গুলি লাগার কারণে আমি ভারী কিছু মাথায় নিতে পারবো না, এবং বেশিক্ষণ কোনো আলোর দিকে তাকিয়ে থাকতে পারবো না, এই বেশি চলাফেরা করতে পারবো না। তো
আমি একজন উদ্যোক্তা হতে চেয়েছিলাম প্রথম থেকেই। তো এখন আমি এই অবস্থায় যেটা করে ভবিষ্যৎ চালাইতে পারবো, আমার মা বাবার দেখাশোনা করতে পারবো, ওইটাই করব আর কি। এখন পর্যন্ত কোনো ডিসিশন নেই নাই যে এটা করব। কখনো মনে হয় যে জীবনে পরিবারের বোঝা হয়ে যায় কিনা, এই ভাবনা কখনো আসে? কারণ আমরা দেখেছি আমাদের সমাজে কিন্তু একটা সময় এরকম ত্যাগী মানুষদেরকে পরিবারগুলো বোঝা মনে করে, সমাজ বোঝা মনে করে, এরকম জি না, চিন্তা জি না। কখনো আমার আসে? মা বাবা আমাকে নিয়ে গর্বিত বোধ করে, এটা আমি প্রাউডলি বলবো যে আমার মা বাবা আমাকে নিয়ে গর্বিত বোধ করে এবং বলে, আমার বাবা সবসময় বলে যে আমার ছেলে চোখ হারিয়েছে দেশের জন্য, চোখ দিয়েছে দেশের জন্য, বিসর্জন দিয়েছে দেশের জন্য। মোশাররফ, আপনার কাছ থেকে আমরা আবারও শুনবো, আমরা একটু রিয়াজ মাতব্বরের কাছ থেকে শুনে আসি। রিয়াজ মাতব্বর, এরপরে আপনার দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্যে তো অনেকবার আপনাকে হামলা মামলার মুখোমুখি হতে হয়েছে। কোন ঘটনাটি জীবন থেকে আর কোনোদিন বাদ দিতে পারবেন না, যেটি সারা জীবন বয়ে বেড়াতে হবে, যেটি সারা জীবনের কষ্ট, সারা জীবনের কান্না হয়ে থেকে যাবে? ছাত্রলীগরা আমার বাসায় ঢুকে আমার মা বাবার সামনে আমার ঘরের আসবাবপত্রর উপর ভাঙচুর চালিয়েছে। যে এই কথাটা এইটা যখন আমি দেখেছি আমার খুব তখন কষ্ট হয়েছে। তো তারপর একটি মামলায় আমার বাবা যখন পিরোজপুর জজ কোর্টে আমার জামিনের জন্য জজ কোর্ট প্রাঙ্গণে যায় জামিন করার জন্য, তো তখনও পিরোজপুরের আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী বাহিনীরা আমার বাবার সাথে বেয়াদবি করে। এগুলো সবসময় খারাপ কি লাগে। বেয়াদবি করেছে? বেয়াদবিগুলো বাবার সাথে অকথ্য ভাষায় তাকে গালাগালি করে যে আমাকে যেন জামিন করাইতে সে কোর্টে না যায়, এরকম। এটি তো রাজনীতি করলে একটি স্বাভাবিক নিয়ম, কিন্তু জীবনে দাগ কেটে আছে এরকম কোনো নির্যাতন আছে কিনা যা সারা জীবনে আপনি কোনোদিন ভুলতে পারবেন না, সারা জীবন আপনাকে কাঁদাবে? আমার 2016 সালের 23শে জুলাই আমি একটি মিছিল করেছিলাম। মিছিলটি ছিল দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলায় তার বিরুদ্ধে সাজা হয়েছিল। সেই মিছিলটির তার প্রতিবাদে একটি পিরোজপুর শহরে মিছিল নামিয়েছিলাম। সেই মিছিল থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে আমাকে অমানবিকভাবে পুলিশ পিটিয়েছিল রাস্তায় বসে। তো আমি আমার পা থেকে যখন হাঁটতেও পারতেছিলাম না, তো আমাকে তারা জোর করে পুলিশ ভ্যানে এমনভাবে আমাকে পাকা মেরেছিল যে আমার মাজায় এখনও ব্যথা আছে, তো বুকে ব্যথা আছে, আমার বুকের উপর পুলিশে ঘুষি মেরেছিল। তো আমাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে আপনার যে থানাগারতেও আমাকে একদিন রাখা হয়েছিল। তো আমাকে বিন্দুমাত্র চিকিৎসার জন্য ব্যবস্থাও করেনি। আমি যখন পিরোজপুর সরকারি সহায়তা কলেজের ছাত্র, আমি ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি প্যানেল দেওয়ার চেষ্টা করেছিলাম। তো তখনও আমাকে সরকারি সহায়তা কলেজের যে ছাত্রলীগের যে গুন্ডা বাহিনীরা আমাকে পিরোজপুর দামোদর ব্রিজ সংলগ্ন ওখানে রাতে সন্ধ্যার সময় আমাকে মেরে ফেলে রেখে যায়। তো তারপর এটা কত তারিখে, কিভাবে মারলো, কারা মারলো, কখন মারলো, কতক্ষণ ধরে মারলো এবং মেরে তারপরে কি করলো? মেরে তো ওখানে আমাকে ধরে নিয়ে গেছিল। আমাকে প্রায় 50-60 জন লোক আমাকে ওই দামোদর ব্রিজের ওইখানে একটা গলি আছে ওখানে ধরে নিয়ে গেছিল। ধরে নিয়ে তো কে কে নিয়ে গেছিল, তাদের নাম কি? আমার নামে একটি ছেলে, সোহাগ আছে, তারপর আপনার কায়ুম, ছাব্বির, এরকম আরও অসংখ্য লোক ছিল। তো আমাকে মেরে যখন অজ্ঞান অবস্থায় আমি পড়েছিলাম, তো এখানে একটি হকার ছিল বাদাম বিক্রি করে, ওখানে ছেলেটার নাম হচ্ছে মিরাজ। ও আমাকে রিক্সায় করে উঠাইয়া নিয়ে যায়। ও পরে বলছে আমাকে, তো আমাকে যখন নিয়ে যায় তখনও ওরা পিছিয়ে যায়, আবার করছে যে আমাকে হসপিটালে নিতে দেবে না। ওরা আবার টানা হেঁচড়া করা শুরু করছে। তো বিভিন্ন লোকজন রাস্তার দেখে তারপর সবাই মিলে আর কি আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করে রেখে আসে। তো এরকম করছি। তারপর আপনার যে 28শে অক্টোবরের পরও আপনার পিরোজপুরে যখন আন্দোলন সংগ্রাম করি, পুলিশ ঘোষণা দেয় যে যারা এই মিছিল করে বা এই সরকারের বিরুদ্ধে যারা প্রোগ্রাম করে তাদের ধরিয়ে দিতে বলে 20,000 টাকা দেওয়া হবে, তমুকে ধরিয়ে দিতে বলে 50,000 টাকা দেওয়া হবে। ধন্যবাদ রিয়াজ মাতব্বর, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু মোশাররফ হোসেনের কাছ থেকে শুনেছি। মোশাররফ হোসেন, এরপরে আপনি তো এখনও চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আপনার এই যে যারা গুলি করে চোখের আলো কেড়ে নিল, এদের বিরুদ্ধে কি আপনি মামলা করেছিলেন? এমনিতে আমি আমার বাবা মা আমি মামলা মোকদ্দমা এগুলা পছন্দ করি না, তাই কোনো রকম মামলা করিনি এখন পর্যন্ত। তবে আমি এই পুরো সিস্টেমটারই বিচার চাই, শুধু খুনি হাসিনার বিচার না, পুরো সিস্টেমটার বিচার চাই। আপনার কি মনে হয় যে আপনার এই যে চোখের বিনিময়ে
যে মুক্ত স্বাধীনতা, যে মুক্ত সময়ে আমরা আছি, এই সময়ে আপনার এই যে যারা চোখের আলো কেড়ে নিল এদের বিচার হবে পুরোটা, আপনি বিশ্বাস করেন? আসলে এখন পর্যন্ত তো বিশ্বাস করতে পারতেছি না, কারণ এখনো আওয়ামী লীগ যেই ফ্যাসিবাদী গণহত্যাকারী, জলজান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠনটি আছে, এটা পুনর্বাসনের জন্য আবার পুনরায় চেষ্টা করা হচ্ছে। আমাদের দেখা গেছে এখন যারা আছে, যারা উপদেষ্টা আছে, যারা সরকারের দায়িত্ব পালন করতেছে, তারা এখনো ওই রকম কোনো পদক্ষেপ নেয় নাই এই ফ্যাসিবাদী সংগঠনটি বন্ধ করার, এই বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করার ওই রকম কোনো পদক্ষেপ নেয় নাই। রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা বন্ধ করা সেটি হচ্ছে আইনের ব্যাপার, আইনি প্রক্রিয়ার মাধ্যমে করবে, সেটি অন্য আলোচনা। জি, এখন পর্যন্ত কোনো বিচারের দেখি এটি আপনার জন্য অনেক কষ্টের। জি, কারণ আমার 22,000 আহত সহযোদ্ধা ভাই, তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, মাথায় গুলি লেগেছে, পায়ে গুলি লেগেছে, তাদের মানে এত একটা পরে, এত নির্যাতনের পরও তারা এখন খোলা আকাশের নিচে এখনো ঘুরঘুর করছে, তাদের কোনো বিচার হচ্ছে না। তো এখন পর্যন্ত এইগুলা কষ্ট দেয় ভাই, অনেক কষ্ট দেয় এইগুলা। এর বিচার কি চান আপনারা? অবশ্যই বিচার চাই আমরা। 22,000 আহত এবং 2,000-এর উপরে নিহত পরিবার, সবসময় এটার বিচার চাই। এই যে দীর্ঘ চিকিৎসা, এই খরচ আপনি বহন করলেন কিভাবে, বা আপনার পরিবার বহন করলো কিভাবে? রাষ্ট্র আপনাদেরকে কোনো সহযোগিতা দিয়েছে কিনা? আসলে প্রথম অবস্থায় মানে ওই 5ই আগস্টের আগ পর্যন্ত নিজ পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করতে হয়েছে। কীরকম? গাড়ি ভাড়া থেকে নিয়ে আমার হসপিটালের যাবতীয় যত বিল আছে, বেড ভাড়া বলেন, চিকিৎসার অপারেশনের টাকা যতগুলো আছে, সবগুলো আমার পরিবার ঋণ নিয়ে এরকম ভাবে আমার চিকিৎসা চালিয়ে যেতে হয়েছে আর কি। এমনি এখনো পর্যন্ত রাষ্ট্র আপনাদের পাশে দাঁড়ায়নি, বা আপনি আপনার পাশে দাঁড়ায়নি? কিছু সংখ্যক আহত ভাইয়েরা আর্থিক সহায়তাটা পাইছে এবং হেলথ কার্ডটা পাইছে, কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই। কারণটা কি? এটি আপনি কি জানতে চেয়েছেন, যোগাযোগ করেছেন? এটা আমি যখন জিজ্ঞাসা করছি, আমাদের হসপিটালের ডিরেক্টর স্যারকে জিজ্ঞাসা করছি, তখন তারা বলছে যে এটা মাত্র শুরু হয়েছে, এই কার্যকলাপটা এটা মাত্র শুরু হয়েছে আর কি। তো এটা আস্তে আস্তে সবার মধ্যেই দিবে আর কি। 22,000 হতে আপনি কোনো সাহায্য পাননি সরকারের পক্ষ থেকে? সাহায্য বলতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 লক্ষ টাকা পাইছিলাম প্রথম দিকে, আর সমাজসেবা মন্ত্রণালয় থেকে 50,000 টাকা দিয়েছিল। আচ্ছা, এতটুকুই। এমনি আপনার আশপাশের মানুষগুলো, আশপাশের সমাজের মানুষগুলো, জি। তারা কি আপনার এই ত্যাগকে শ্রদ্ধা করে? সবাই অন্য চোখে দেখে, ভালো একটা চোখে দেখে আর কি, সম্মান করে, ভালোবাসে। এখন সবাই ভালোবাসে এক কথায়। তাদের এই ভালোবাসায় আপনার কষ্ট অনেকটা জি জি ভুলে জি। যান? আমি মানে হসপিটাল থেকে বাড়ি গেলে যেরকম লাগে, আমার কাছে ঈদ আসছে, কারণ এই সবাই আমার সাথে যে ব্যবহারটা করে অনেক ভালো লাগে এখন। তবে 5ই আগস্টের আগে আমার এলাকার মানুষই আমাকে এলাকায় থাকতে দেয়নি। এখন ওই মানুষগুলোই ওই আপনাকে মাথায় কষ্ট তুলে নিয়ে রাখে। আমি এখনো মানে বুকে চেপে রাখি ওই কষ্টগুলা। জি। যে আমার এলাকার মানুষ যাদের সাথে আমি ওই আমার চাচা, আঙ্কেল, কাকা, ওরাই আমার মানে বিপক্ষে কথা বলছে, ওরাই আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য করছে, সহায়তা করছে। তো এখন আবার ওনারাই আমাকে ভালোবাসে, তো মাথায় তুলে রাখে। জি, এখন ওইটা দেখে আমি আগে অবাক হই আর কি, যে তখন কই ছিল এই ভালোবাসাটা। চোখ হারানোর পরে ভালোবাসা বেড়ে গেছে। জি জি জি। চোখ হারানোর পরে বলতে ওই মানে হাসিনা- খুনি হাসিনা পালানোর পরে আর কি, খুনি হাসিনা আপনার পালানোর পরে। কদর বেড়ে গেছে। জি জি জি। জি, ধন্যবাদ মোশাররফ হোসেন, রিয়াজ মাতুব্বর। আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ দিকে একেবারে। তো আপনার যে এই দীর্ঘ নির্যাতন, নিপীড়ন, এই নিপীড়নের আপনার আপনি তো অপরাধ করেনি, রাজনীতি তো কোনো অপরাধ না, এটি তো গণতান্ত্রিক অধিকার, সাধারণ মানুষের অধিকার। গণতান্ত্রিক কোনো দেশের যে কোনো নাগরিক যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারে, কর্মী হতে পারে। তো সেক্ষেত্রে শুধুমাত্র রাজনীতি করবার অপরাধে আপনার উপরে যে নিপীড়ন, নির্যাতন হলো, এর কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা, বা কেমন বিচার হওয়া উচিত? হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের এই 16 বছরে যত অন্যায় অত্যাচার হয়েছে, এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করে বাংলাদেশের আইনে শাসন প্রতিষ্ঠিত করার আমি জোর দাবি জানাই। এবং আমি আপনার 28শে অক্টোবরের পর আমাদের একটি প্রোগ্রাম ছিল যে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন। সেই মানববন্ধনটি আমি পিরোজপুর শহরে পালন করার কারণে 11 তারিখ পুলিশ ডিবি আমার বাড়িতে গিয়ে আমাকে না পেয়ে আমার স্ত্রীকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমার স্ত্রীকে তখন গ্রেপ্তার করে নিয়ে আসতে চেয়েছিল। তো আমার স্ত্রী তখন 7 মাসের গর্ভাবস্থায় ছিল। তো সেই কাগজপত্র দেওয়ার পর তো তারে আনে নাই। তারপর আমার ছোট ভাই অন্য ঘরে ঘুমিয়েছিল।
পালিয়ে ঘুমিয়েছিল। তো সেই ঘর থেকে আমার ছোট ভাইকে ধরে এনে অনেক মারধর করেছে। এরকম 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত আমার যত আত্মীয় স্বজন ছিল আশেপাশে প্রত্যেকের বাড়ি ঘরে গিয়ে রাত 1টা 2টা 3টার সময় এরকম তল্লাশি চালাতো আমাকে গ্রেপ্তার করার জন্য। আপনাদের সাথে যে আচরণ হয়েছে এর বিচার চান কিনা, এর বিচার কেমন হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই বিচার চাই আমি। আমাকে 3বার খুব গুরুতরভাবেই মেরে আহত হয়েছে, যার 2বার মানুষ সবাই বুঝেছে যে রিয়াজ মাতুব্বর মারা গেছে। তো আমি একবারও কিন্তু মামলা করতে পর্যন্ত পারিনি। যতবার আমি মামলা করতে গিয়েছি পুলিশের কাছে, পুলিশ মামলা নেয়নি। তো আমি চাই সেইগুলো সব তদন্ত করে যেন সেই মামলাগুলো হয়, এবং পুলিশ যে আমাকে অন্যায়ভাবে যে আমার উপর হামলা করেছে, যেগুলো সবই আপনার যে ছবি ভিডিও আছে, তো সেইগুলো দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা আপনার যে সুষ্ঠু আপনি বিচার প্রত্যাশা হ্যাঁ করেন। প্রত্যাশা করি। জি, ধন্যবাদ রিয়াজ মাতুব্বর। মোশাররফ হোসেন, আমরা শেষ করব, আপনার শেষ কিছু বলার আছে কিনা? শেষ বলতে এখন তো আমরা ট্রিটমেন্ট অবস্থায় আছি। 22,000 আহতদের প্রতি, 2,000 প্লাস নিহতদের প্রতি সরকার যদি একটু ভালো মনোযোগ দেয়, যে তাদের পুনর্বাসন নিয়ে একটু আমাদের কাজ করা উচিত। কারণ দেখেন, আমরা যারা এই 22,000 পরিবার আহত হয়েছি, আমার কথাটা আমি বলি যে আমি ভবিষ্যতে ভারী কোনো কিছু মাথায় রাখতে পারবো না, মানে মাথায় নিতে পারবো না। 10 কেজির উপর আমি মাথায় নিতে পারি না এখনই। তো বাম চোখটি তো একেবারেই ড্যামেজ হয়ে গেছে, বাম চোখ থেকে আস্তে আস্তে ডান চোখে ইফেক্ট পড়তেছে। তো দেখা গেছে ভবিষ্যতে বলা যায় না যে আমার ডান চোখের কী অবস্থা থাকে। তো এরকম একটা পুনর্বাসন আমাকে করে দেওয়া হোক, যেরকম আমি ভবিষ্যতে আমার মা বাবার দেখাশোনা করতে পারি, আমার লাইফটা আমি চালিয়ে যেতে পারি আর কি। এরকম যদি করে দেয় প্রত্যেকটা আহত পরিবারকে, তাহলে আমি মনে করি যে তাদের যে কষ্ট বেদনা সারা জীবনের জন্য যে কষ্টটা দিয়ে গেল এই খুনি হাসিনা, ওই কষ্টটা আর থাকবে না। আপনারা এই কষ্ট ভুলে যাবেন। জি জি জি, ধন্যবাদ মোশাররফ হোসেন, ধন্যবাদ রিয়াজ মাতুব্বর, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। রিয়াজ মাতুব্বর একজন তৃণমূলের নেতা। পিরোজপুরের আনাচে কানাচে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে তিনি পৌঁছে দিয়েছেন মানুষের দোরগোড়ায়। এটি তার সাংবিধানিক অধিকার, কিন্তু হাসিনার ফ্যাসিবাদের সময় সেই অধিকার হয়েছে ভুলুণ্ঠিত। রিয়াজের মতো এমনও লাখো লাখো রাজনৈতিক কর্মীকে হতে হয়েছে নির্যাতিত, নিপীড়িত। আর মোশাররফ হোসেন দরিদ্র পরিবারের একমাত্র ছেলে সন্তান। মোশাররফ 24-এর মধ্য জুলাই রাজপথে নামেন রাষ্ট্রকে বৈষম্যমুক্ত করতে। হাসিনার নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে জেগে ওঠা জনস্রোতে মিশে যান তিনি। কণ্ঠে উচ্চারিত হয় প্রতিবাদী গান, বিমূর্ত স্লোগান। সেই প্রতিবাদী তরুণ আজ প্রায় দৃষ্টিহীন। ঘনঘোর অমানিসায় ঘোর আগত ভবিষ্যৎ। দর্শক, রিয়াজ মাতুব্বরের মতো এমন অসংখ্য রাজনৈতিক কর্মী ও মোশাররফের মতো এমন কলেজগামী তরুণদের সম্মিলিত প্রতিরোধেই 24-এ বাংলাদেশ হয় ফ্যাসিবাদ মুক্ত, সৃষ্টি হয় নতুন বাংলাদেশের। আমাদের প্রত্যাশা, নতুন এই বাংলাদেশে প্রত্যেক অংশীজনই তার প্রাপ্য মর্যাদাটুকু বুঝে পান। রাষ্ট্র সরকার শুধু এই আশ্বাসই নয়, তা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।